আলোচনা শুরু করতে যাই সিনিয়র যেহেতু এম এ আজিজ ভাই, সুতরাং আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে এর আগে বিএনপি মহাসচিব বলেছেন যে গণভোটে হ্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো অবস্থাতে আসলে সেই সুযোগ নেই। আবার আজ গতকালকে তিনি তার নির্বাচনী এলাকা অর্থাৎ ঠাকুরগাঁওতে তার বাড়িতে গিয়ে বলেছেন যে নির্বাচনী গণভোটের পক্ষে প্রচারণা চালাবে না বিএনপি বা তাদের কাজ নয় সেটি। আবার আজকে নজরুল ইসলাম খান বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, তিনি আবার বলেছেন যে গণভোটের পক্ষে বিএনপির অবস্থান নেওয়া ছাড়া আসলে একই নাই, উচিত নয় অথবা সুযোগ নেই। বিএনপির শীর্ষ পর্যায়ে গণভোটের অবস্থান নিয়ে আসলে এরকম একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান কেন, বা আপনার কি মনে হয়? আমি তো আজকে নির্বাচন পরিচালনা কমিটির যে দায়িত্বে আছেন নজরুল ইসলাম খান, তিনি তো হা ভোটের কথা বলেছেন আজকে। হ্যাঁ, স্পষ্ট করেই বলেছেন তারা হা ভোটের পক্ষে আহ্বান করেছে। তো আমার বক্তব্যটা হচ্ছে ওই যে ঐক্যমত কমিশন যে দেন দরবার করলো, কতদিন ধরে বৈঠক করলো, ঐক্যমতে পৌঁছাতে পারলো না। ওই সময় কিন্তু প্রত্যেকটা পার্টির অবস্থান পরিষ্কার হয়েছে, মানুষ কিন্তু ওখানেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এখন ঐক্যমত্য এখন গণভোটে যে হা না ভোটের কথা, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো একটা পক্ষে বলে যাচ্ছেন। হ্যাঁ, তিনি কি বলতে পারেন? তিনি তো মূলত অভ্যুত্থানের সরকারের যে তিনটা কাজ ছিল তার মধ্যে তো সংস্কার সরকার হা না ভোট, যিনি না ভোট দিবেন সেখানেও সরকারকে পয়সা দেয় সে, যে হা ভোট দিবেন সেও দেয়, কোনো পক্ষ নিতে পারবেন না। তিনি রেলগাড়িটা চালু করে দেবেন, কাজটা হবে তিনি ভোটের এই যে ভোট দিতে আসে, হা না ভোট, যে কোনো ভোটে ভোট দিতে আসুন, আপনার পছন্দ মতো ভোট দেন। কিন্তু এই সরকার তো বলছে তারা অভ্যুত্থানের সরকার এবং তারা সংস্কারের জন্যই দায়িত্ব নিয়েছে না। এই জন্য মেটিকুলাস ডিজাইন একবার কইছিল না, এবারে করলো যে অভ্যুত্থানের অনেকেই জিতবে এবং মন্ত্রী হবে। এটা উনি টের পাইল কি করে? হয়তো তিনি প্রত্যাশা করেছেন। আমার প্রত্যাশা একটা জিনিস, আর প্রত্যাশা উনি করবেন কেন? উনি সরকার প্রধান, এখন প্রত্যাশা উনি বলবেন কেন? এটাতেই মেটিকুলাস ডিজাইন মনে হয়। মন্ত্রীও হবে ওটা বলছে, কিভাবে বলে উনি? আমি তো বলছি ধরেন যে অভ্যুত্থানের শক্তি, এটা তো এদের ব্র্যান্ড ভ্যালু আছে। ধরেন মানুষের ধরেন ৭১, স্বৈরাচারের ৯০, ২৪, তিনটে জায়গায় কিন্তু আমাদের দুইটা জায়গায় প্রত্যাশা পূরণ হয় নাই। বিশেষ করে আমরা যারা সিনিয়র সিটিজেন, আমরা চাচ্ছিলাম যে ধরেন আমি ৫ তারিখ পর্যন্ত টকশো তো করছি, অভ্যুত্থানের পক্ষেই করছি, ৫ তারিখেও আমি গেছি। তো এই জন্য আমি বলছি যে আমাদের প্রত্যাশা ছিল যে এই সময়ে হয়তো প্রত্যাশাটা পূরণ হবে। একটু আপনাকে বলি যে আপনি গত পরশুদিন সরকারের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে গণভোটের পক্ষে হ্যাঁ, সেটার প্রচারণা চালাতে সরকারের কোনো আইনি জটিলতা নাই। তারা বাংলাদেশের সিনিয়র লয়ারদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সঙ্গে তারা আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং আসলে তো এই একটা দীর্ঘদিন ব্যাপী বাংলাদেশের চলমান যে ব্যবস্থা ছিল তার বিপক্ষে তো মানুষ অভ্যুত্থান করেছে নিশ্চয়ই একটা সংস্কারের জন্যই। তো এই সরকারের তো মূলত যে তিনটা কাজ আমরা শুরু থেকে, সংস্কার, বিচার এবং নির্বাচন, সরকার নির্বাচনের পক্ষে গণভোটে যদি হ্যায়ের পক্ষে যায়, সরকার আসলে আইনগত তাহলে দেখছেন না, সরকার তো তাহলে পক্ষপাত। তাহলে হ্যায়ের পক্ষে পক্ষপাত, সরকার এবং ১১ দল একাকার। তাহলে এই সরকার তো নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, তার তো নিরপেক্ষ থাকতেই হবে। সরকার তো বলেনি যে ধানের শীষে অথবা দাঁড়িপাল্লায় বা হ্যাঁ না ভোটও তো একটা কথা বলা হচ্ছে। আমি তো না ভোট দিতে পারি, আমি হ্যাঁ ভোটও দিতে পারি। আমাকে উনি পার্সু করবেন কেন? উনি তো উনি যা কায়দা করে লেখা ৪ দফা দিয়ে দিছে, আমি বুঝলে আমি হ্যাঁ দেবো, না বুঝলে আমি না দেবো, এটা তো আমার রাইট। আমি তো ওনাকে পয়সা দিই, উনি যে বেতন নেন, যে খরচ করেন, সব তো আমি পয়সা দিই। উনি কেন এক পক্ষে যাবেন? উনি কেন বলবেন যে অমকরা জিতবে অমকরা হারবে? এটা উনি বলবেন কেন? উনি তো সরকারি ভাড়া, উনি তো গাড়ি চালাই দিছে, বাস হয়ে গেল। ইলেকশনে গেছে, ক্যাম্পিং করুক, সমস্যা নাই। যেমন এনসিপি ক্যাম্পিং করে, অ্যাম্বাসেডর দিছে যে জায়গায় আসে না, তারা ক্যাম্পিং করতে পারে, এটা স্বাভাবিক, এ নিয়ে তো প্রশ্ন আসে না। এবং রাজনৈতিক দলগুলো যেহেতু অভ্যুত্থানের যারা শক্তি, তারা হার কথা বলা উচিত, ঠিক আছে। কিন্তু আমি ভোটার, আমি তো কোনো দলের সদস্য না, আমাকে অধিকার দিবে না, কিন্তু আমাকে পার্সু করবে। রাষ্ট্র তো সবার জন্যই, রাজনৈতিক দলের জন্য যেমন রাষ্ট্র, সাধারণ সিটিজেনের জন্য তো রাষ্ট্র। সেই রাষ্ট্র নির্মাণে সিটিজেনকে তো একটা পক্ষে, একটা সরকারের এই জায়গাটা আইনের জটিলতাটা আসলে কোথায়? আইনের জটিলতা মানে তার নিরপেক্ষতা থাকে না। আইন তো বুঝি না। হাইকোর্টে রিট হয়েছে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে, এটার এগেইনস্টে রিট করছে, হাইকোর্ট রিজেক্ট করে দিছে, পজ লিস্টেই রাখে নাই। তাহলে কি দাঁড়ালো? আপনি সাইফ মুস্তাফিজ শুনছিলেন যে আজিজ ভাই আসলে কি বলছেন। আপনারা তো জুলাই সনদের যে চার্টার, যেদিন সিগনেচার হয়, ওই স্বাক্ষরে আপনারা যান না এবং এখন পর্যন্ত আপনারা সেটাতে স্বাক্ষরও করেন নাই। জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেননি, আবার হচ্ছে যে
হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবেন, আজকে আপনাদের আহ্বায়ক সেটা বলে আপনার কার্যক্রম শুরু করেছেন। এটা কি আপনার কিছুটা দ্বিচারিতা না? না, ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, দ্বিচারিতা না। দেখেন, আমাদের ওই স্ট্যান্ডের জন্যই আসলে এই গণভোট পর্যন্ত আসলে এটা এসছে। কারণ তার আগে যখন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল, সেটা কোনো রকম আইনি ভিত্তি ছাড়াই তারা স্বাক্ষর করেছিল, এবং এটার কি রোডম্যাপ হতে পারে বা কিভাবে আইনি ভিত্তিটা পাওয়া যেতে পারে, এটার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঐক্যমত কমিশন বা গভর্নমেন্ট থেকে তখন এসেছিল না। আমাদের সেই স্ট্যান্ডের কারণেই এটা গণভোট পর্যন্ত পৌঁছেছে, এবং সেখানে আসলে যেহেতু এখন কোর্টের বলটা আসলে জনগণের কোর্টে, তো সেখানে আসলে আলটিমেটলি জনতার রায়েতেই এই বাস্তবায়নের জায়গাটা, রূপরেখাটা, সংস্কারের যে জায়গাটা আছে সেটা বাস্তবায়ন হবে। তাহলে আপনারা কি স্বাক্ষর করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমরা তো স্বাক্ষর করবো না। আমরা তো বারবার বলছি যে আমরাই তো আসলে জুলাই সনদের জন্য সব থেকে বেশি ফাইট করলাম। তো আমাদের তো কথাটা ছিল এটাই যে আমরা আইনি ভিত্তি ছাড়া কেন স্বাক্ষর করবো। একটা শুধুমাত্র সাদা কাগজে স্বাক্ষর করার তো এখানে কোনো মিনিং নাই। আর আমি একটা কথা বলতে চাই যে ধরেন বিএনপি সহ সিনিয়র ভাইরা যারা আছেন, তারা মানে কেন মানে এই স্ট্যান্ড আসলে নিতে পারছে না, বা গভর্নমেন্ট আসলে দেখেন এই গভর্নমেন্টের লেজিটিমেসি তো থাকবে না যদি আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় বা জুলাইয়ের এই রূপরেখাগুলো বাস্তবায়ন না হয়। এবং সরকার তো প্রচলিত সংবিধানের যে হ্যাঁ। সিস্টেম তার মধ্য দিয়ে তো আসে নাই। আসে নাই। এবং এই যে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি, আমাদের এই সংবিধান অনুযায়ী কি এখনই নির্বাচন হওয়ার কথা নাকি? এটা তো সম্ভবত ২০২৯ সালে। 29 সালে ইলেকশন হওয়ার কথা। তো আপনি এত আরামায়েশ, এত আনন্দ মজা নিবেন, কিন্তু যেটার জন্য এই মজাটা পাইতেছেন আপনারা, এটাকে আপনারা স্বীকার করতে পারবেন না। হ্যাঁ ভোট বলে দিলে আপনাদের গা পিত্তি জ্বলে যায়। এটা তো কাইন্ড অফ এই টিনেজার আছে না, যে যারা কাইন্ড অফ কিছু সময় সময় পর মিক্স সিগন্যাল দেয়। একবার বলে হ্যাঁ আমি করব, না আমি করব না, মানে প্রেম বা যে কোনো রিলেশনশিপের কথা আমি বলতেছি। তো বিএনপির অবস্থা এরকম হয়ে দাঁড়াইছে। একবার সে বলে যে হ্যাঁ আমি হ্যার পক্ষে আছি, আবার বলতেছে যে না আমি নার পক্ষে। তৃণমূলের মানুষজন আসলে কনফিউজড হয়ে গেছে। এরা বেচারাগুলা মানে সকালবেলা দেখে যে এরা নার পক্ষে ক্যাম্পেইন চালায়, আবার দুপুরের বেলা দেখে যে বিএনপির একটা সিনিয়র লিডার বলছে না আমরা তো হের পক্ষে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে না আমাদের তো এটা দায়িত্ব না। আবার ভাইরা আবার এক এক রকম কথা বলতেছে। তো আমার তৃণমূলের বিএনপি নেতা কর্মীদের উপর একটু মায়াই লাগে যে আসলে তারা ডিসিশনহীনতায় ভুগতেছে। তো এই কনফিউশন থেকে, এই মিক্স সিগন্যাল থেকে বের হয়ে আমার মনে হয় যে যেই জুলাই আসলে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিছে, নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার স্বপ্ন দেখাচ্ছে, তাদের ডিসিশনটা আসলে নিজেদের নেওয়া উচিত। আপনি একটু ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আরেকটু কি বলবেন যে সরকারের হ্যায়ের পক্ষে প্রচারণা চালালে সরকারের নিরপেক্ষতা থাকে না, এম এ আজিজ ভাই বলছেন। এটা মানে কিভাবে কেনা? এই সরকার তো হ্যার পক্ষেই এটা প্রচারণাটা চালাবে। এই সরকারের লেজিটিমেসি তো নির্ভর করতেছে হ্যার উপরে। যদি এটা না হয় তাহলে তো সেখানে সরকারের গঠন প্রক্রিয়া তো কোনো আপনি আইনি ভিত্তি দিতে পারবেন না। আপনি কোনো দিক দিয়ে তো আপনি এটা লেজিটিমেট করতে পারবেন না। এবং সেই সার্বিক দিক দিয়ে তো তাদের এখানে তো আমাদের সকলের মানে জুলাইয়ের, আমি তো এটা শুধুমাত্র সরকার না, জুলাইয়ের সকল শক্তির আসলে এনসিপি যেভাবে আজকে অফিসিয়ালি হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা শুরু করছে, এটা আমার মনে হয় বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ সবার শুরু করা উচিত। কিন্তু বিএনপি স্পষ্টত জানিয়েছেন যে এটা তারা তাদের তো এটা দায়িত্ব কাজ না। না। তাদের কাজ হচ্ছে 200-300 নেতাকর্মীকে কিভাবে আবার পুনর্বাসন করা যায়, কিভাবে হচ্ছে যে তারা ক্ষমতাকে মানে ভারতের আধিপত্যবাদকে কিছুটা দহরম মহরম করে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতাটাতে দীর্ঘস্থায়ী করে রাখছিল, সেই কি মেকানিজমে কি ইঞ্জিনিয়ারিং করলে ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হয়, বিএনপির মাথায় এগুলো এখন শুধু। আপনিও ঠিক মেকানিজম শব্দটি বলেছেন, যেটা আমিরও বলেছি। আমরা পরবর্তী সময়ে সে আলোচনায় যাব। এম এ আজিজ ভাই, সাইফ মোস্তাফিজ, যদি গণভোটে জয়যুক্ত না হয় সরকারের লিগ্যালিটি থাকে না আসলে সরকারকে। কে বলছে? আমি তো বলিনি ভাই, টেবিলে বহুবার বলছি যে আমি বঙ্গভবনে দাওয়াতি ছিলাম, উপস্থিত ছিলাম। 106 অনুচ্ছেদে রেফারেন্সের জন্য অপেক্ষা করছে দাঁড়ায় থেকে। ওই রেফারেন্স গেছে, তারপরে ওত নিয়েছে। অর্থাৎ এটা সাংবিধানিক সরকার। প্রেস সেক্রেটারিও তাই বলছে, প্রেস সেক্রেটারি তিনিও তাই বলেছেন, হ্যাঁ, যে এটা সাংবিধানিক সরকার। প্রশ্ন হচ্ছে এই জায়গা, সাংবিধানিক সরকার যদি হয়, সংবিধানে ছিল 3 মাস পরে নির্বাচন, 3 মাসের ভিতরে কোনো কারণ না হলে 6 মাসের ভিতরে নির্বাচন দেওয়া। এই সরকার 6 মাসের ভিতরে নির্বাচন দেয় নাই, এটাই লঙ্ঘন করেছে। 1, 2 হচ্ছে সংবিধান জীবিত থাকতে কোনো অবস্থাতেই কোনো আদেশের বলে কোনো আদেশ দিয়ে কোনো গণভোট হতে পারে না। এটা সরকার তো ছিল না, এটা তো প্রক্রিয়া তো পরিবর্তন তো সংবিধান মেনে সিস্টেমেটিক্যালি হয়নি। তাহলে সেই সময় আপনি কি করবেন? কোন হয় নাই, এটা তো অভ্যুত্থান হয়েছে, সে তো মানে অভ্যুত্থান হয়ে অভ্যুত্থানের মতো তো বিপ্লবে শহীদ মিনারে যার ওত নেয় নাই। ও অভ্যুত্থান তো নিচে এই রাষ্ট্রপতির কাছে, এবং 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ওত নিছে। তখন ওত নিছে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে এই সংবিধান সম্মত রাখবো। সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের নাই, তারপরেও তো করছে।
তারপরেও করছে। এখন আদেশ দিয়ে বলছে হ্যাঁ অথবা না। আপনি বলেন তো 84টা সংস্কার আলোচনা হয়েছে, তার ভিতরে মেজর সংস্কার 48টা এবং 4 দফার ভিতরে নিয়ে আসছে। কোন লোকটা বুঝবে?